আজকের এই দিনকে কেন্দ্র করে আমরা একজন শিশুশ্রম বিশেষজ্ঞকে যুক্ত করে নিতে চাই আমাদের এই আয়োজনে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান সাইম, সরাসরি সিলেট থেকে যুক্ত হচ্ছেন তিনি। আসাদুজ্জামান, আপনাকে শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশের এই আয়োজনে। যেহেতু আজ শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে আমরা আজকের দিনটি পালন করছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি একটু যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদের সাথে শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। বাংলাদেশে আপনারা আগে যেরকমটা স্ট্যাটিস্টিক বলছিলেন, আমরা অনেকগুলো এগিয়েছিলাম, বাট আবারও আমরা পিছিয়ে পড়েছি। 2023-এ স্ট্যাটিস্টিক্স বলছে দেয়ার ওয়াজ এগেইন এ রাইজ অন চাইল্ড লেবার। সো বাংলাদেশে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু আইন আছে, পলিসি আছে, সবকিছুই আছে, কিন্তু সেটার বাস্তব প্রয়োগ সম্ভব হচ্ছে না। সম্ভব না হওয়ার বিভিন্ন কারণ আছে। সরকারি পর্যায় থেকেও নানা সমস্যা আছে, আবার বিভিন্ন সামাজিক কারণ আছে। কারণ এখনো কিন্তু সামাজিকভাবে আমরা শিশু শ্রমকে না বলতে পারি নাই। এখনো যদিও আমরা এখন টেবিলে বসে আলাপ করছি, শিশু শ্রমটা আমাদের কাছে একটা নেগেটিভ ফেনোমেনন। যারা আমরা এটা নিয়ে কাজ করি অথবা আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, বাট আপনি এখনো জিজ্ঞেস করবেন, অধিকাংশ মানুষের কাছে কিন্তু এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। এখনো এটা স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরা হয়। সো এই পর্যায় থেকে আসলে আমরা সামাজিকভাবে আইনি কাঠামো এবং সবকিছু মিলিয়ে যদি এটার মোকাবেলা করতে না পারি, তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব হবে না। তাছাড়া আমাদের যে সামাজিক নিরাপত্তার তো প্রচন্ড অভাব রয়েছেই। আসাদুজ্জামান সাইম, একটা জায়গায় আসলে আমি এসে দাঁড়াই। শিশু শ্রমকে যখন আমরা ডিফাইন করি, ঠিক প্রাতিষ্ঠানিক শ্রমকে শুধু শিশু শ্রমের আওতায় আনি, নাকি শিশুরা যে কোনো ধরনের শ্রমের সাথে সম্পৃক্ত থাকলেই আমরা তাকে বাংলাদেশে শিশু শ্রম হিসেবে সংজ্ঞায়িত করি? কেন প্রশ্নটি করছি, বাংলাদেশের প্রচুর সংখ্যক হাউসহোল্ডে সাপোর্ট স্টাফের হিসেবে অনেক শিশুকে কাজ করতে দেখা যায়। তাদেরকে কি এই সমীক্ষার আওতায় আনা হয় কিনা? এই সমীক্ষার আওতায় আসলে সবাইকে আনা হয় না। সত্যি বলতে যেটা, সবাইকে আনা হয় না। স্পেশালি আমরা যেটা নিয়ে এখন কাজ করছি, আমার প্রতিষ্ঠান ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট, আমরা স্পেশালি কাজ করছি আপনি যেটা বলছিলেন, গৃহশ্রমে নিয়োজিত যে শিশুরা আছে তাদেরকে নিয়ে। এইখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স বলেন, সবকিছু কিন্তু খুবই একটা কুয়াশার মধ্যে আছে, এলোমেলো হয়ে যায়। আমরা কিন্তু সঠিক জানি না আসলে কতজন শিশু এই কাজে নিয়োজিত আছে। যদিও আমরা যারা সিভিল সোসাইটি থেকে এটা নিয়ে কাজ করছেন অথবা এনজিওরা, আমরা সরকারের সাথে দেন দরবার করছি যে গৃহকর্মে নিয়োজিত যে শিশু শ্রম আছে সেটাকেও ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের তালিকায় নিয়ে আসার জন্য, কিন্তু এখনো এটা নিয়ে আসা হয় নাই। সো আসলে এইটা কিন্তু ইনক্লুডেড না, এখানে যে স্ট্যাটিস্টিক দেখানো হচ্ছে এটা ইনক্লুডেড না। মোহাম্মদ সাইম, আমরা এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে হাউসহোল্ডে যেসব শিশুরা আছে তাদেরকে নিয়ে আসলে তাদের নিরাপত্তার জন্য আসলে আমাদের মানে আমাদের যে সিভিল সোসাইটি তাদেরকে কতটা সচেতন করা হয়েছে। মূলত আসলে আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সকল শিশু অনিরাপদ একটি শৈশব দিয়ে বড় হয়, যাদের বাবা মার কাছ থেকে সেই নিরাপত্তাটুকু দিতে পারে না, এবং যাদের আলটিমেটলি কারো বাসায় আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, সমাজ ব্যবস্থায় যাদের আমরা কোনো সেফ হোম দিতে পারিনি, তাদেরকে মাথায় রেখে আমরা আসলে এই শিশু শ্রম প্রতিরোধের পুরো পরিকল্পনাটা কিভাবে সাজাচ্ছি? আসলে শিশু শ্রম নিয়ে প্রচুর পরিমাণ আমাদের দেশে প্রজেক্ট হয়, বাট স্পেশালি আপনি যে টাইপ অফ শিশু শ্রমের কথা বলছেন, হাউসহোল্ড বা গৃহকর্মী নিয়োজিত শিশুরা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু কোনো ধরনের বিশেষ কোনো ওয়াইড স্কেল কোনো প্রজেক্ট হয় নাই। তো আমরা ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টে কিন্তু এটা আইডেন্টিফাই করার পরে উই আর লুকিং ফর এ সাকসেসফুল মডেল, যে আমাদের দেশে অথবা আমাদের দেশের কনটেক্সট, সিমিলার কনটেক্সটে এরকম কোনো দেশে এই টাইপের কোনো মডেল আছে কিনা। সো আমরা সত্যি কথা বলতে এরকম কোনো সাকসেসফুল মডেল পাই নাই। দেন উই হ্যাভ স্টার্টেড ডেভেলপ আওয়ার ওন মডেল। আমরা এটাকে বলছি ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম। কারণ আপনি গৃহস্থলী কাজে নিয়োজিত শিশুদের সাথে অন্যান্য কাজে নিয়োজিত শিশুদের কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে বা সাধারণ প্র্যাকটিস হচ্ছে বাসা বাড়িতে কাজ করে যে বাচ্চারা
তাদেরকে কিন্তু স্কুলে অথবা কোনো লার্নিং সেন্টারে অ্যাটেন্ড করতে দেয়া হয় না, বাইরে যেতে দেয়া হয় না। সো আমরা একটা মডেল দাঁড় করিয়েছি যেখানে আমরা শিক্ষার সব উপকরণ, শিক্ষার সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে ওর কাছে পৌঁছে যাই। সে যেখানেই থাক না কেন, ওর নিয়োগকর্তাকে কনভিন্স করে ওর জন্য ওইখানেই শিক্ষার ব্যবস্থা করি। পাশাপাশি আমাদের আল্টিমেট অবজেক্টিভ কিন্তু থাকে ওকে ওইখানে শিক্ষাটা দেয়া শুধু না। আল্টিমেট অবজেক্টিভ হচ্ছে ওকে স্কুলে নিয়ে আসা। অথবা কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওকে স্কুলে যাওয়ার ওর বয়স চলে গেছে। তখন ওকে আমরা চেষ্টা করি হচ্ছে ভোকেশনাল ট্রেনিং এর সাথে সম্পৃক্ত করা। বাট এট দ্য সেম টাইম আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনি একটা শিশুকে শ্রম থেকে তুলে আনবেন, তখন কিন্তু ওই যে আপনি যেটা বলছিলেন তার কি হবে? তার পরিবারের কি হবে? কারণ তার পরিবার তো হচ্ছে ওর ইনকামের উপর অনেকটাই নির্ভরশীল। হ্যাঁ? তখন হচ্ছে কিন্তু ওই যে ব্যাপারটা আসে ফ্যামিলি সাপোর্টের। ফ্যামিলির আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য আমরা কাজ করি। সো পাশাপাশি আমরা হচ্ছে ব্যাপকভাবে এই যে আপনি প্রথমেই আপনাকে বলছিলাম এখন পর্যন্ত আমাদের দেশে শিশু শ্রমকে একটা শিশুকে বাসায় কাজে রাখা এটা যেন এটা স্বাভাবিক ব্যাপার হিসেবে দেখা হয়। এই মাইন্ডসেট সমাজের পরিবর্তন করার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। স্পেশালি আমরা সিলেটে কাজ করি। সিলেটে আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। সো আসলে আমরা যদি একেবারে সিম্পলি এটাকে ডিফাইন করি, এটার কিন্তু পুশ ফ্যাক্টরও আছে, আবার পুল ফ্যাক্টরও আছে। পুশ ফ্যাক্টর হচ্ছে ওর পরিবার থেকে ওর অর্থনৈতিক অবস্থা, সামাজিক নিরাপত্তার অভাব, এসব কারণে ওকে কিন্তু ঠেলে দেয়া হচ্ছে শিশু শ্রমে। আবার অন্যদিকে যেহেতু সামাজিকভাবে জিনিসটা স্বাভাবিকভাবে নিচ্ছি আমরা এখনো, সমাজ কিন্তু ওকে শিশু শ্রম হিসেবে গ্রহণ করছে। সেটা হচ্ছে পুল ফ্যাক্টর। আমাদের দুটো দিকেই কাজ করতে হবে এবং যে কোন ধরনের শিশু শ্রম নিয়ে যে কোনো কাজ যেখানেই যে সরকার করুন বা বেসরকারি সংস্থাগুলা করুন, মানে শুধুমাত্র পড়াশোনা দিলে তো হবে না। নরমালি শিশু শ্রম নিয়ে যখন কাজ করা হয় তখন দেখা যায় যে একটা লার্নিং সেন্টার করা হলো, ওইখানে শিশুরা পড়তে আসলো ওর কাজের ফাঁকে। বাট দিস ইজ নট এনাফ। যে কোনো ইনিশিয়েটিভ নিড টু বি ভেরি মাচ হোলিস্টিক। এবং আমরা যে মডেলটা দাঁড় করিয়েছি ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম, সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ভেরি মাচ সাকসেসফুল। আমরা প্রায় ২,০০০ শিশুকে নিয়ে এখন পর্যন্ত কাজ করেছি গত ৪ বছরে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ১১০০ থেকে ১২০০-র মতো শিশুকে আপনার পুনর্বাসন করতে পেরেছি। অর্থাৎ ওকে আইদার স্কুলে পাঠিয়েছি নতুবা আমরা ভোকেশনাল ট্রেনিং এ দিয়েছি। সো আমরা চাই আসলে ডোর স্টেপ লার্নিং প্রোগ্রাম যেটা আমরা ডেভেলপ জনাব করেছি আসাদুজ্জামান, সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ১১০০ আমি ধরে নিচ্ছি ১,০০০-১৫০০ শিশুকে আপনারা ফেরাতে পেরেছেন মূলধারায়, তবে ওই ৪০ লক্ষের তুলনায় ১৫০০ কতখানি এটা নিশ্চয়ই হিসেব আপনার কাছেও আছে এবং এককভাবে আপনাদের পক্ষে যেমন সম্ভব নয়, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষেও সম্ভব নয় সামষ্টিকভাবে যদি আমরা কোনো সমাধানের দিকে না এগোই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময়ের নিয়ন্ত্রণে আমাদের থাকতে হচ্ছে, আপনাকে বিদায় জানাচ্ছি। তবে রুনিয়া, ওই একই জায়গায় এসে দাঁড়ালাম, আমাদেরকে সচেতন হতে হবে। ৪০ লক্ষ আর এখানে ১১০০। আমার কথা হচ্ছে কিছু কিছু জায়গায় শিশু শ্রম আসলে সেটা সেই শিশুর নিরাপত্তার জন্য হয় জরুরি, কিন্তু আসলে আমরা যারা সিভিল সোসাইটি আছে আসলে আমরা কি করছি? তাকে কি আমরা এক্সপ্লয়েট করছি, এক্সটর্ট করছি? তার অসহায়ত্বকে কি আমরা সুযোগ বানিয়ে নিচ্ছি কিনা, এই প্রশ্নের উত্তরটুকু শুধু খোঁজার চেষ্টা করুন, দেখবেন অনেক সংকটের সমাধান আপনি বাতলে দিতে পারবেন। আজকে এখানে ইতি টানতে চাই। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন। আবারও শুভ সকাল।